প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। আগুন পোহাদিকে পুড়ে ছাই হলো ঘর। হাওড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৮০ বছর বয়স্ক বৃদ্ধার। স্বাগতম যুবরাজ, স্বামীজির বাড়ির সামনে অভিষেকের পোস্টার। মালা পরিয়ে সুকান্ত বললেন, সৎলোকের হাতে আগে পাক। মুশপাচার ঠেকাতে মৃত্যুমুখে এসএসবির জওয়ানরা। নকশালবাড়িতে ট্রাকের ধাক্কায় রক্তাক্ত অভিযান। রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল অন্বেষা সহ এক ঝাঁক উপগ্রহ। নতুন বছরে বড় উৎক্ষেপণ ইসরোর। সংশোধন নয়, ভুলের রাস্তা আরও চওড়া করেছে সিপিএম। আক্ষেপ নিয়ে চলে গেলেন সমীর পুত্তুণ্ড। ভারতের সীমানা পেরিয়ে কাশ্মীরে উঠছে পাকিস্তানের ড্রোন। বছরের শুরুতেই কি আবার অপারেশন সিঁদুর? ১,৭৫,০০,০০০ ইনস্টাগ্রাম ব্যবহারের তথ্য ফাঁস। কাজে লাগাতে পারেন হ্যাকারেরা। রিপোর্ট ঘিরে নীরব মেটা। ৭ টাকায় রক্ত পরীক্ষা, ২৫ টাকায় ইসিজি। চিকিৎসার অন্ধকার ঘোচাতে ৪টি হাসপাতাল চালু করল খান স্যার। গুরু প্রেমানন্দ মহারাজের ফ্ল্যাটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব আসবাব। শর্ট সার্কিট না ষড়যন্ত্র, উদ্বেগে ভক্তরা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের পরিচয়পত্র ঘিরে তোলপাড় নেট দুনিয়া। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি। যুক্ত করা হলো মুখ্যমন্ত্রী কলকাতার সিপির নাম। নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। নবনিযুক্ত বিচারপতি হলেন সুজয় পাল। রাস্তায় যেতে যেতে এবার মানুষের সাথে কথা বলবে গাড়ি। দুর্ঘটনা রোধে যানবাহনে নতুন প্রযুক্তি আনছে কেন্দ্র। বিবাদকালে পাতে হোক স্বামীজির সম্প্রীতির বার্তা। বিবেক জয়ন্তীতে বার্তা মমতা অভিষেকের। লরেন্স বিষ্ণু গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার হাওড়া স্টেশনের কাছে। ভয় বাড়ল বাংলার জনমানসে। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুদের জন্য কিছুই করেননি প্রধানমন্ত্রী। আক্রমণ পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমানের। প্রশ্নবাণে বিঁধলেন মোদীকে। শোনার পরে পিকনিকে গিয়ে রহস্যজনক মৃত্যু বৃদ্ধের। দেহ রাস্তায় ফেলে পালানোর চেষ্টা সঙ্গীদের, রুখলেন স্থানীয়রা। গঙ্গাসাগর মেলার কারণে কলকাতা ও শহরতলিতে বাসের সংকট। বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেন পরিবহন মন্ত্রী। ভাগিনী মমতাকে রুখতে সুপ্রিম দরবারে ইডি। আইপ্যাক মামলায় যুক্ত সিপি ডিজির নাম। হিন্দি চাপালে বের করে দেব, ইউপি বিহারের পরিযায়ীদের হুমকি রাজ ঠাকরের। শান মারাঠি অস্মিতায়। তৃণমূলের এসআইয়ের আপত্তিতে সুপ্রিম গুরুত্ব। কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত। থানায় দৌড়াতে হবে না, যোগীরাজ্যে পকেটে ডিজিটাল থানা। মুশকিল আসনে নতুন অ্যাপ আনল যোগী সরকার। নতুন বছরের শুরুতেই ধাক্কা ইসরোর। মহাকাশে হারিয়ে গেল প্রতিরক্ষার অন্বেষা সহ ১৬টি উপগ্রহ। ১৭ জানুয়ারি মালদহে আসছেন প্রধানমন্ত্রী। সফরের আগে নজরদারি আকাশে। ওই দিন এয়ার ডিফেন্স সিস্টেম বসানোরও সম্ভাবনা। শুভেন্দুকে হেনস্থার ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। ১৩ জানুয়ারি প্রতিবাদ মিছিলের ডাক বিজেপির। আবারও মুখ্যমন্ত্রী দিদি, বাড়বে আসন সংখ্যা ও নির্বাচনের ফল নিয়ে দ্বিধাহীন দেব। দলে দুঃসময় পালিয়েছিলেন, মৌসুম দলে ফিরতে তৃণমূলের যোগ ৫০০ ক্ষুব্ধ কংগ্রেস কর্মীর। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। মাঝ আকাশে পাখির ধাক্কা ইন্ডিগোর বিমানে। তড়িঘড়ি জরুরি অবতরণ পাইলটের। চিকিৎসায় প্রযুক্তির ছোঁয়া। যোগী সরকারের নেতৃত্বে এআইয়ের হাত ধরে বদলে যাচ্ছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা। আরজিকর পর্বে শিক্ষা নিয়ে ডিজিটাল যোদ্ধাদের প্রস্তুতির বার্তা অভিষেকের। আইপ্যাকের প্রতীক রইলেন মেঘনাথ হয়ে। এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় কমিশনকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। বেঁধে দিল জবাব দেওয়ার সময়ও। ওড়িশায় কাজ করতে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। আতঙ্কে প্রশাসনের দ্বারস্থ পরিবার। আরও প্রায় ২,০০০ মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে কমিশন। কেন শুনানিতে অতিরিক্ত লোকের প্রয়োজন, প্রশ্ন অনেকেরই। বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ কর্ণাটকে। খুনের চেষ্টায় অভিযুক্ত ৪। দার্জিলিংয়ে পর্যটকের ঘাড়িতে ফের হামলা। ভরা মরশুমে শৈল শহরে বাড়ছে আতঙ্ক। লাগাতার কল মেসেজ পেয়ে তিতি বিরক্ত রাজ্যের সিইও। কি করে ছড়ালো ফোন নম্বর, পুলিশের দ্বারস্থ কমিশন। বিয়ের বাকি ১ মাস। অপহৃত রুশ ট্যাঙ্কার থেকে আমেরিকার হাতে বন্দী ভারতীয় তরুণ নাবিক। তরুণকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীকে চিঠি পরিবারের। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি। যুক্ত করা হলো মুখ্যমন্ত্রী কলকাতার সিপির নাম। আইপ্যাক কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল ইডি। সোমবার একটি মামলায় ইডির তরফে দায়ের করা হয়েছে। অপর মামলাটি দায়ের করেছেন ইডির ৩ আধিকারিক। ২ মামলাতে রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা, কলকাতা পুলিশের ডিসি প্রিয়ব্রত রায় এবং সিবিআইকে। আইপ্যাক কাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা করেছে ইডি। সেই মামলার শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
রাজ্য সরকারের আশঙ্কা ছিল যে ইডি ওই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে। সে কারণে সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করে রেখেছিল রাজ্য, যাতে সেখানে ইডির বক্তব্য একতরফাভাবে শোনা না হয়। যদি ইডি মামলা করে তাহলে দুই পক্ষের বক্তব্য যেন শোনা হয়, সেই জন্য দাখিল করা হয় কেভিয়েট। প্রসঙ্গত, আইপ্যাক কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছিল ইডি, কিন্তু শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অত্যধিক ভিড় থাকায় শুনানি শুরুই করা হয়নি। বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান। কয়লাকাণ্ডে বৃহস্পতিবার আইপ্যাক কর্তা প্রতীকের বাড়ি এবং সংস্থার দপ্তরে তল্লাশি চালায় ইডি। 2020 সালে সিবিআই কয়লা পাচার সংক্রান্ত একটি এফআইআর করে। সেই এফআইআর ভিত্তিতে পিএমএলএ 2002 অনুযায়ী তদন্ত শুরু করে ইডি। প্রায় 2742 কোটি টাকা আর্থিক লেনদেনের মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অভিযোগ, ওই টাকার একটি অংশ হাওয়ালা মারফত আইপ্যাকের কাজে ব্যবহৃত হয়েছে, বিশেষত গোয়ায়। সেই মামলা সূত্রে দিল্লি ও কলকাতায় 10টি জায়গায় তল্লাশি চালানো হয়। তার মধ্যে ছিল প্রতীকের বাড়ি এবং সল্টলেক সেক্টর 5-এর সংস্থার দপ্তর। ইডির দাবি, তাদের অনুমোদিত তল্লাশির সময় পুলিশের সাহায্য নিয়ে তাদের হেফাজত থেকে অপরাধ সংক্রান্ত নথি নিয়ে বেরিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশি চলার সময় ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, গুরুত্বপূর্ণ নথিপত্র জোর করে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হয় বলেও দাবি ইডির মতে এতে তাদের তদন্ত বাধাপ্রাপ্ত হয়। ডিজিটাল ফরেনসিক নমুনা সংগ্রহের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। ইডির আরও দাবি, তারা আইপ্যাকের দপ্তরে ঢুকে তল্লাশি শুরু করলেও রাজ্য পুলিশের বাধায় কাজ করা যায়নি। স্বাগতম যুবরাজ, স্বামীজির বাড়িতে অভিষেকের হোর্ডিং, ছবিতে নিয়ে বিবেকানন্দই নিন্দা বিজেপির, পাল্টা দিল তৃণমূল। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং ঘিরে বিতর্ক। হোর্ডিংয়ের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। অভিযোগ, হোর্ডিংটিতে কেবল অভিষেকের ছবি রয়েছে, স্বামীজির কোনো ছবি নেই, অথচ তাতে লেখা স্বাগতম যুবরাজ। বিজেপির দাবি, এই ধরনের হোর্ডিং স্বামীজির বাড়ির সামনে বসে বিবেকানন্দকে অসম্মান করেছে তৃণমূল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। পাল্টা বিজেপির প্ল্যাকার্ড এবং হোর্ডিং নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সোমবার বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে সকাল সকাল সিমলা স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বিকেলে বিবেকানন্দের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে সেখানে যাওয়ার কথা অভিষেকের। তাকে স্বাগত জানিয়ে স্বামীজির বাড়ির সামনে হোর্ডিংটি বসান জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত। এই হোর্ডিংটিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, স্বামীজি আসল যুবরাজ, আর কেউ যুবরাজ নয়। বিরোধী দলনেতার কথায়, আমি 33 বছর ধরে এখানে আসি, প্রত্যেক বছর স্বামীজির জন্মদিনে আমি হোর্ডিং ব্যানার দিই, নিজের নামটা পর্যন্ত লিখতে দিই না। আর এদের অদ্যত্ত কোথায় গিয়েছে যে মুখ্যমন্ত্রী বাচস্পতিকে যুবরাজ লিখছে। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ আর কারো ছবি লাগাতে কাউন্সিলরদের বারণ করেছিলেন, তারপরেও এরা শোনেনি। সুকান্ত আবার বলছেন, একসময় এখানে স্বামীজি ঘুরে বেড়াতেন, এখন কয়লাচোর গরু চোরেরা ঘুরে বেড়ায়। বাংলার মানুষের উচিত এদের উৎখাত করা, না হলে বিবেকানন্দের মতো প্রতিভা এই মাটিতে আর দেখা যাবে না। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সোমবার সকালে বিজেপির তরফে হেদুয়া থেকে সিমলা পর্যন্ত বিবেক যাত্রা আয়োজন করা হয়েছিল। শুভেন্দু সুকান্তের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাস ও আরো অনেকেই। শুভেন্দুর অভিযোগকে অবশ্য পাত্তা দিতে নারাজ তৃণমূল। তাদের বক্তব্য, অভিষেককে দলের সমর্থকেরা যুবরাজ হিসেবে দেখেন, তাই ওই হোর্ডিং তৈরি করা হয়েছে। এর সঙ্গে স্বামীজির অপমানের কোনো সম্পর্ক নেই। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বিজেপিকে পাল্টা আক্রমণ করে বলেন, কেন্দ্রের মন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিবেকানন্দকে কনফিউজড লেফটিস্ট বলেছিলেন। সেই বিজেপির মুখে বিবেকানন্দ নিয়ে জ্ঞান শুনব না। স্বাধীনতার ৭৮ বছর পর নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দপ্তর, কবে স্থানান্তরিত হবেন মোদি? স্বাধীনতার ৭৮ বছর পর প্রথমবার সাউথ ব্লক থেকে সরে নতুন ঠিকানায় যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। গত বছর আগস্ট মাসে এই তথ্য প্রকাশ্যে এসেছিল। সেন্ট্রাল বিস্তার এক্সিকিউটিভ এনক্লেভের নতুন ঠিকানায় যাচ্ছে পিএমও। প্রধানমন্ত্রীর নতুন দপ্তরের নাম সেবা তীর্থ। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকেই নতুন দপ্তরে স্থানান্তরিত হতে পারেন প্রধানমন্ত্রী মোদি। রাইসিনা হিলের কাছে এক্সিকিউটিভ এনক্লেভে 3টি ভবন রয়েছে। গোটা কমপ্লেক্সটির নামকরণ করা হয়েছে সেবা তীর্থ। তার মধ্যে একটিতে রয়েছে প্রধানমন্ত্রীর নতুন এই দপ্তর, যার নাম সেবা তীর্থ 1। অন্য দুটি ভবনের নাম সেবা তীর্থ 2 এবং সেবা তীর্থ 3। সেগুলি যথাক্রমে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দপ্তর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কেন নামকরণ করা হলো সেবা তীর্থ? সরকারি সূত্রের খবর, জনসেবা বা সেবার চেতনা থেকেই এই সিদ্ধান্ত। সাউথ ব্লক এবং নর্থ ব্লককে মিউজিয়াম বা সংগ্রহশালায় পরিণত করা হবে, ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে। এই প্রকল্প রূপায়ণে জাতীয় জাদুঘর এবং ফ্রান্স জাদুঘর উন্নয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মিউজিয়ামে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। এছাড়াও জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষার এক ঝলক উপস্থাপন করা হবে।
রাস্তায় যেতে যেতে এবার কথা বলবে গাড়ি। দুর্ঘটনা রোধে প্রযুক্তি অস্ত্র কেন্দ্রের। পথ দুর্ঘটনা রোধে প্রযুক্তি হাতিয়ার কেন্দ্রের। এবার রাস্তায় যেতে যেতে কথা বলবে গাড়ি। প্রতি মুহূর্তে সতর্ক করবে চালককে। অবাক হচ্ছেন তো, কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যে এ বিষয়ে একাধিক বৈঠক হয়েছে। শোনা যাচ্ছে চলতি বছরের শেষে গাড়ি কথা বলবে। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কি। সম্প্রতি দুর্ঘটনা রোধে প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি জানান V2V অর্থাৎ ভেহিকেল টু ভেহিকেল কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করা হবে। প্রতি মুহূর্তে কোথায় রাস্তা খারাপ, কোথায় জ্যাম, গাড়ির গতিসহ একাধিক তথ্য গাড়ি নিজে জানিয়ে দেবে। যদি আচমকা কোনো গাড়ি বিপজ্জনকভাবে ছুটে আসে তাও জানা যাবে আগেভাগেই। ফলে দুর্ঘটনার সংখ্যা উল্লেখজনকভাবে কমানো সম্ভব বলে মনে করা হচ্ছে। কিন্তু কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? জানা গিয়েছে সিম কার্ডের মতো একটি ডিভাইস ইনস্টল করা হবে প্রতিটি গাড়িতে। যদি কোনো গাড়ি বিপজ্জনক গতিতে ছুটে আসে তাহলে ওই ডিভাইসের মাধ্যমে মিলবে সতর্কবার্তা। এখানে শেষ নয়, যাত্রাপথের কোথায় গাড়ি পার্ক করা রয়েছে, পেছনে গাড়ির সঙ্গে দূরত্ব কতটা তাও জানিয়ে দেবে প্রযুক্তি। শীতকালে ভোরে ও রাতে রাস্তায় গাড়ি চালানো বেশ কঠিন হয়ে ওঠে, কারণ কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারে কমে যায়। এক হাত দূরের জিনিসও দেখা যায় না অনেক সময়। ফলে দুর্ঘটনা প্রায়শই ঘটে। ওই ডিভাইস কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতেও কার্যকরী হবে বলেই খবর। প্রসঙ্গত, বর্তমানে কিছু এসইউভিতে এই ব্যবস্থা রয়েছে, ফলে তা সেন্সরে কাজ করে। V2V কমিউনিকেশন হবে নেটওয়ার্কের ভিত্তিতে। ভাবছেন এর খরচ কত হবে? সূত্র মারফত জানা গিয়েছে গোটা প্রকল্পে খরচ হবে প্রায় 5,000 কোটি টাকা। গাড়িতে ডিভাইসটি ইনস্টল করতে হবে নিজের খরচায়, তবে তার জন্য কত গুনতে হবে তা এখনো স্পষ্ট নয়। তৃণমূলের এসআইয়ের আপত্তিতে সুপ্রিম গুরুত্ব, কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে এসআইয়ের পদ্ধতি নিয়ে গোড়া থেকে আপত্তি তুলছিল শাসক দল। আপত্তির মূল বিষয় ছিল যে পদ্ধতিতে কাজ হচ্ছে তা অবৈজ্ঞানিক, ফলে ভুলের আশঙ্কা প্রবল। আপত্তি ছিল কমিশনের বলা লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দবন্ধ নিয়েও। তৃণমূলের তরফে এ নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন রাজ্যসভার সাংসদ তথা বর্ষিয়ান নেতা ডেরেক ওব্রায়েন ও দুলা সেন। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে মামলাটি উঠলে কমিশনকে কার্যত ধাক্কা খেতে হয়। নির্বাচন কমিশনের কাছে জবাব দিয়ে চাইল শীর্ষ আদালত। 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। আগামী 19 জানুয়ারি পরবর্তী শুনানি। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলায় তৃণমূলের হয়ে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্য, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যা চলছে তা অযৌক্তিক এবং ভীষণ এক অদ্ভুত প্রক্রিয়া। হোয়াটসঅ্যাপ মেসেজের ভিত্তিতে কাজ হচ্ছে। সওয়াল শুনে কমিশনের আইনজীবীর কাছে এ বিষয়ে জানতে চান বিচারপতিরা। কমিশনের আইনজীবী 2 সপ্তাহ সময় চান, কিন্তু প্রধান বিচারপতি নির্দেশ দেন 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গে এসআইয়ের খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় 58 লাখ মানুষের নাম বাদ পড়েছে। এই বাদের তালিকায় ঠিক কারা তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল। অভিযোগ ওঠে নানা ছুতু বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে। গোটা পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তুলনা হয় বিহারের এসআইয়ের পদ্ধতির সঙ্গে পশ্চিমবঙ্গের প্রক্রিয়ায় ফারাক নিয়ে। অবিলম্বে তা বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। সোমবার তৃণমূলের তরফে আইনজীবী কপিল সিব্বলের সওয়ালের পরিপ্রেক্ষিতে এসআইয়ের পদ্ধতির ত্রুটি বিচ্যুতির বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখা হয়। তা নিয়ে কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি। এর জন্য কমিশনের তরফে 2 সপ্তাহ সময় চাওয়া হলেও তা মেলেনি। 1 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ভারতের সীমান্ত পেরিয়ে কাশ্মীরে উঠছে পাক ড্রোন। বছরের শুরুতেই ফের অপারেশন সিঁদুর। আবার কি অপারেশন সিঁদুর? রবিবার বিকেলে জম্মু কাশ্মীরের আকাশসীমায় কয়েকটি পাক ড্রোন উড়তে দেখা গিয়েছে। এমনকি ভারতের আকাশসীমাতেও ড্রোনগুলি ঢুকেছে বলে খবর। গোটা ঘটনায় নিরাপত্তা বাহিনীর জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি নতুন বছরের শুরুতেই আবার ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেল? নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন রবিবার বিকেল 6টা থেকে সোয়া 7টা পর্যন্ত অন্তত 5টি পাক ড্রোন দেখা গিয়েছে কাশ্মীরে। আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় পাক ড্রোনগুলি দেখা গিয়েছে। সীমান্ত পেরিয়ে ড্রোনগুলি ভারতের আকাশসীমায় ঢুকেছিল। বেশ কিছু অঞ্চলে খানিকক্ষণ চক্কর কেটেছে, তারপরও আবার পাকিস্তানে ফিরে গিয়েছে ড্রোনগুলি। জানা গিয়েছে রাজৌরিতে নৌশেরা সেক্টর গানিয়া কালসেন গ্রামে বিকাল 6:35 নাগাদ পাক ড্রোন উড়তে দেখা যায়। ভারতীয় সেনা ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। অন্যদিকে সাম্বা জেলার চক বাবরাল গ্রামে সন্ধ্যে সোয়া 7টা নাগাদ চক্কর কাটে পাক ড্রোন। পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলিতে সন্ধ্যে 6:30 নাগাদ একটি পাক ড্রোন উড়তে দেখা যায়। তবে ভারতের উপর কোনো হামলা চালায়নি এই পাক ড্রোনগুলি। ভারতের প্রত্যাঘাতে কোনো পাক ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটাও জানা যায়নি। নিরাপত্তা আধিকারিকদের মতে ভারতে লুকিয়ে থাকা জঙ্গিদের অস্ত্র এবং অন্যান্য রসদ দিতেই সম্ভবত এসেছিল এই পাক ড্রোনগুলি। ইতিমধ্যেই ওই 3 জেলায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। যে এলাকাগুলিতে পাক ড্রোন চক্কর কাটতে দেখা গিয়েছে সেখানে তল্লাশি শুরু করেছে সেনা, পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলি। গভীর রাতেও তল্লাশি চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের আকাশসীমা পেরিয়ে 5টি ড্রোন ঢুকে পড়ল কি করে? প্রথমে কেন আটকানো যায়নি ড্রোনগুলিকে? পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর পর থেকে সীমান্ত এলাকা অশান্ত হয়ে রয়েছে। সেখানে বায়ুসেনা এবং স্থলসেনার উপস্থিতি সত্ত্বেও কেন পাক ড্রোন রোখা গেল না?
রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল অন্বেষা সহ এক ঝাঁক কৃত্রিম উপগ্রহ। নতুন বছরে প্রথম বড় উৎক্ষেপণ ইসরোর। নতুন বছরের প্রথম বড় উৎক্ষেপণ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। সোমবার ঠিক সকাল 10:18 পিএসএলভি C-62 রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল 15টি কৃত্রিম উপগ্রহ। একই সঙ্গে মহাকাশে পাঠানো হয়েছে ডিআরডিওর তৈরি কৃত্রিম উপগ্রহ অন্বেষাকেও। মহাকাশ থেকে শত্রুর উপর নজরদারি করবে সে। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে অন্বেষাকে, যার পোশাকি নাম USN-1। নজরদারির জন্য বিশেষভাবে তৈরি এই কৃত্রিম উপগ্রহ মহাকাশ থেকে ছবি তুলতে পারবে, নির্ভুলভাবে মানচিত্র তৈরি করতে পারবে। বিভিন্ন সূত্রের দাবি, ভারতের শত্রু দেশগুলির কোথায় কী রাখা আছে তাও চিহ্নিত করতে পারবে অন্বেষা। একই রকেটে পাঠানো হয়েছে আরও 14টি কৃত্রিম উপগ্রহকে, যার মধ্যে ভারতের বেসরকারি সংস্থা ধ্রুব স্পেসের 7টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। এছাড়াও রয়েছে ফ্রান্স, নেপাল, ব্রাজিল সহ বিভিন্ন দেশের মোট 8টি কৃত্রিম উপগ্রহ। ঘটনাচক্রে এটি পিএসএলভির 64তম উৎক্ষেপণ। গত বছরের মে মাসে ব্যর্থতার পর এই অভিযান নিয়ে বেশ উৎকণ্ঠা ছিল নানা মহলে। সে সময় EOS-09 কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে শেষ পর্যন্ত সেটিকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি।